হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ইলেকট্রনিক্স 2 এর, দ্যাট মিন্স 4th ইয়ারের আমরা সেকেন্ড লেকচার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা ক্লাস বি পুশ-পুল অ্যাম্প্লিফায়ারের গঠন প্রণালী এবং সেটার কার্যপ্রণালী আমরা আলোচনা করছি। আজকে আমরা সেই ক্লাস বি পুশ-পুল অ্যাম্প্লিফায়ারের এফিসিয়েন্সি, পাওয়ার ডিসিপেশন, তারপর হচ্ছে কমপ্লিমেন্টারি ক্লাস বি পুশ-পুল কীভাবে তৈরি করা যায় সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা ক্লাস বি পুশ-পুল অ্যাম্প্লিফায়ারের ক্লাস বি পুশ-পুল অ্যাম্প্লিফায়ার এর ইফিসিয়েন্সি, দক্ষতা নিয়ে আমরা আলোচনা করব। ইফিসিয়েন্সি, ঠিক আছে, এফিসিয়েন্সি নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তো ক্লাস বি পুশ-পুল অ্যাম্প্লিফায়ারে আমরা ইনপুট আকারে একটা ডিসি সোর্স ব্যবহার করছি এবং যে সিগন্যালটাকে আমরা অ্যাম্প্লিফাই করছি সেই একটা এসি সিগন্যাল আমরা ব্যবহার করছি, যেটা কিনা ছিল সাইনোসয়েডাল কার্ভ। এবং সেই এসি সিগন্যালটা ডিসি পাওয়ার থেকে শক্তি গ্রহণ করে সেটাকে একই স্ট্রাকচারে সেটাকে অ্যাম্প্লিফাই করে দিছে, ঠিক আছে, অ্যাম্প্লিচিউড বানিয়ে দিছে। এটার যদি অ্যাম্প্লিচিউড যদি এ হয় তাহলে এটার অ্যাম্প্লিচিউড সে ক্যাপিটাল এ করে দিছে, ঠিক আছে। আমরা ধরে নিই সে যদি হচ্ছিল গিয়ে এটা অ্যাম্প্লিচিউড যদি 5 হয় তাহলে এটার অ্যাম্প্লিচিউড সে দেখা গেছে 10 করে দিছে বা 15 করে দিছে বা 50 করে দিছে বা 100 করে দিছে বা 5000 করে দিছে, হোয়াট এভার ইট ইজ। সো তার অ্যাম্প্লিচিউডটা সে বাড়িয়ে দিছে। তাহলে আমরা গত ক্লাসে বলছিলাম যে এখান থেকে সে যে শক্তিটা পাবে, অ্যাম্প্লিচিউড বাড়ানোর জন্য যে শক্তিটা পাবে, সেই শক্তিটা সে কোথান থেকে অ্যাবজর্ব করবে? সেই শক্তিটা সে ডিসি পাওয়ার থেকে অ্যাবজর্ব করবে। আমরা ইনপুট আকারে যে ডিসি সোর্সটা আমরা ব্যবহার করছি সেই ডিসি থেকে সে ওই শক্তিটা গ্রহণ করে সেই সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করে দেবে। ওকে, ফাইন। তাহলে যেহেতু ক্লাস বি পুশ-পুল অ্যাম্প্লিফায়ারে, আমি চিত্রটা আঁকলাম না, তোমরা গত ক্লাসে একটু চিত্রটা দেখে নাও। ক্লাস বি পুশ-পুল অ্যাম্প্লিফায়ারে যেহেতু আমরা একই ধরনের দুইটি এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, যার কারণে সেখানে প্রথম এনপিএন ট্রানজিস্টর দিয়ে যে কালেক্টর কারেন্ট যেটা ছিল IC1 এবং দ্বিতীয় এনপিএন ট্রানজিস্টর দিয়ে যে কালেক্টর কারেন্ট ছিল সেটাকে আমরা IC2 ধরে নিছি। এবং যেহেতু দুইটা একই ধরনের ট্রানজিস্টর, যার কারণে প্রথম ট্রানজিস্টরের কালেক্টর কারেন্ট এবং দ্বিতীয় ট্রানজিস্টরের কালেক্টর কারেন্টটা সেম হবে। তার মানে IC1 = IC2 = যদি আমরা IC ধরে নিই, যেটার পরিমাণ হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট ডিভাইডেড বাই পাই। এই জিনিসগুলো তোমরা ছোটোবেলাতেই প্রুফ করে আসছো, ঠিক আছে, যে কোনো একটা কালেক্টর কারেন্ট হবে ওই সার্কিটের ম্যাক্সিমাম কারেন্টের 1/π গুণ, ঠিক আছে। যেহেতু দুইটা ট্রানজিস্টরের জন্য আমাদের সরবরাহকৃত ডিসিটা যেহেতু সেন্টার ট্যাপ করা ছিল, যার কারণে তোমরা একটু গত ক্লাসের লেকচারটা একটু রিভিউ করো, গত ক্লাসের চিত্রটা একটু দেখো। যেহেতু আমাদের সেখানে সেন্টার ট্যাপ করা ছিল, যার কারণে একটা ডিসি ভোল্টেজ সোর্স থেকে আমার দুইটা ট্রানজিস্টরে কারেন্ট পাস হয়েছে, ঠিক আছে। তার মানে IDC = 2IC। এই IDCটাই দুইটা কালেক্টর কারেন্টে ডিভিশন হয়ে গেছে, ঠিক আছে। IC1 তুমি এটাকে এইভাবে লিখতে পারো, IC1 + IC2, যেহেতু এটা = IC, তার মানে 2IC। অতএব IDC = 2IC ICর মান হচ্ছে 2IM ডিভাইডেড বাই 5, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের পাওয়ার পাওয়ার আকারে ইনপুট আকারে আমরা কোনটা দিছি? ডিসি পাওয়ার দিছি। তার মানে P ইনপুট অন ডিসি, ঠিক আছে, সমান আমরা কি জানি? VCC × IDC, তাই না? VCCটা হচ্ছে লোকে আমরা যে ইনপুট ভোল্টেজটা ব্যবহার করছি সেই ইনপুট ভোল্টেজটা হচ্ছে লোকে VCC, আর IDC হচ্ছে লোকে যে আমরা ইনপুট কারেন্টটা সাপ্লাই দিছি সেটা হচ্ছে IDC। তার মানে VCC × IDC। তাহলে VCC × IDC মানে কত? IDC মানে হচ্ছে 2IM ডিভাইডেড বাই পাই লেখা যায়, ওকে। তাহলে VCC = কত? তাহলে VCC 2VCC ডিভাইডেড বাই পাই, IM = VCC ডিভাইডেড বাই RL। আমাদের যে লোড রেজিস্ট্যান্স ছিল V = IR, তাহলে I =
ভি বাই আর, আমাদের যে ভোল্টেজ, সোর্সের ভোল্টেজ এবং আমাদের যে লোড রেজিস্ট্যান্স ছিল সেই লোড রেজিস্ট্যান্সটা হচ্ছে আর এল। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি 2VCC স্কোয়ার ডিভাইডেড বাই পাই আর এল, 2VCC স্কোয়ার ডিভাইডেড বাই পাই আর এল। এটাই হচ্ছে আমাদের পি ইনপুট অন ডিসি। আমরা পি ইনপুট ডিসি কেন বের করলাম? পি ইনপুট ডিসি কেন বের করলাম? তার কারণ হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি হচ্ছে পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট। পি আউটপুটটা এসি না ডিসি? আমরা আউটপুট আকারে এসি সিগন্যাল পাবো, এসি, আর ইনপুট আকারে আমরা কি দিচ্ছি? ইনপুট আকারে আমরা ডিসি দিচ্ছি। ঠিক আছে, যার কারণে আমরা পি ইনপুট ডিসি বের করব এবং পি আউটপুট এসি বের করবো। এখন হচ্ছে লোকে পি আউটপুট এসি বের করবো। পি আউটপুট এসি, পি আউটপুট এসি, পি আউটপুট এসি সমান সমান ভি আরএমএস ভ্যালু গুণ আই আরএমএস ভ্যালু। এটা আমরা ছোটোবেলায় জেনে আসছি যে আমাদের যে আউটপুট আকারে আমরা যেটা পাবো সেটা আসলে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পাই না, আমরা যেটা পাই সেটা হচ্ছে লোকে তার আরএমএস ভ্যালুটা পাই, রুট মিন স্কোয়ার ভ্যালুটা পাই। ঠিক আছে, রুট মিন স্কোয়ার ভ্যালুটা পাই। তার মানে ভি আরএমএস ইন্টু আই আরএমএস। তাহলে ভি আরএমএস সমান সমান ভি এম বাই রুট টু। তার মানে হচ্ছে লোকে ম্যাক্সিমাম ভোল্টেজের আউটপুট আকারে আমরা যেটা ম্যাক্সিমাম ভোল্টেজ পাই সেই ম্যাক্সিমাম ভোল্টেজের 1/√2 গুণ, আর আই আরএমএস হচ্ছে আই এম ডিভাইডেড বাই √2। আমরা ম্যাক্সিমাম যে কারেন্টটা পাবো সেই ম্যাক্সিমাম কারেন্টের 1/√2 গুণ। ঠিক আছে, তো এখান থেকে আমরা লিখতে পারি ভি এম আই এম ডিভাইডেড বাই 2। ওকে, তার মানে হচ্ছে ভি এম বাই 2, আই এম হচ্ছে ভি এম বাই আর এল। তার মানে হচ্ছে ভি এম স্কোয়ার বাই 2 আর এল, ভি এম স্কোয়ার বাই 2 আর এল। কথা বুঝে গেছে? এটা হচ্ছে আমাদের পি আউটপুট। ডিসি না এসি? আমরা আউটপুট আকারে কী পাচ্ছি? আউটপুট আকারে আমরা এসি পাচ্ছি, তার মানে পি আউটপুট এসি। ওকে ওকে ফাইন। তার মানে এটা হচ্ছে পি আউটপুট এসি, এসি, পি আউটপুট এসি, এসি। ঠিক আছে, আমরা সূত্রগুলো কিন্তু আমরা আগেই প্রুফ করে আসছি। ঠিক আছে, যেমন আইডিসি সমান সমান এই 2IM বাই পাই কীভাবে হইল এটা আমরা একটু প্রুফ করে দেখাই। যে আইডিসি সমান 1/2 পাই, সূত্রটা আমার এরকম ছিল 0 to পাই আই ডি থিটা সমান 1/2 পাই 0 to পাই আই সমান কত ছিল? IM সাইন থিটা ডি থিটা। তার মানে হচ্ছে IM বাই 2 পাই 0 to পাই সাইন থিটা ডি থিটা। তার মানে হচ্ছে IM বাই 2 পাই ইন্টু সাইন থিটা হচ্ছে মাইনাস কস থিটা 0 to পাই। তার মানে হচ্ছে IM বাই 2 পাই -1, মাইনাস সাইনটা যদি তুমি বাইরে নিয়ে আসো তাহলে কস পাইয়ের মান -1 আর কস জিরোর মান হচ্ছে 1, তার মানে হচ্ছে -2। তাহলে মাইনাস IM বাই 2 পাই ইন্টু -2, এটা কাটাকাটি মাইনাস কাটাকাটি, তার মানে IM বাই পাই। দেখো আইডিসি সমান IM বাই পাই আসছে। এই জিনিসগুলো কিন্তু আমরা ছোটোবেলাতেই প্রুফ করে আসছি। ঠিক আছে, আচ্ছা, তো আইডিসি সমান IM বাই পাই আসছে। ঠিক একই রকমভাবে আমরা এই পি ইনপুট ডিসির ক্ষেত্রে এই ফর্মুলা, পি আউটপুট ডিসির ক্ষেত্রে, এসির ক্ষেত্রে এই ফর্মুলা, সেই জিনিসগুলো আমরা জেনে আসছি। ওকে ফাইন। এখন তাহলে আমরা এখান থেকে ইফিসিয়েন্সিটা বের করি। তাহলে ইফিসিয়েন্সিটা কি? পি আউটপুট এসি বাই পি ইনপুট ডিসি। তাহলে পি আউটপুট এসি কত? পি আউটপুট এসি হচ্ছে ভি এম স্কোয়ার ডিভাইডেড বাই 2RL ডিভাইডেড বাই পি ইনপুট ডিসি হচ্ছে 2VCC স্কোয়ার ডিভাইডেড বাই পাই RL। ঠিক আছে, তাহলে RL কাটাকাটি, তাহলে এখান থেকে কি লেখা যায়? ভি এম স্কোয়ার পাই ডিভাইডেড বাই 4VCC স্কোয়ার, তাই না? ডিভাইডেড বাই 4VCC স্কোয়ার। যেহেতু ইফিসিয়েন্সি, সো এটাকে আমাদের পার্সেন্টেজে নিতে হবে, তার মানে 100%। আচ্ছা, লোড রেজিস্ট্যান্সে সর্বোচ্চ ক্ষমতার শর্ত কত? সর্বোচ্চ ক্ষমতার শর্ত কত? লোড রেজিস্ট্যান্সের সর্বোচ্চ ক্ষমতার শর্ত কত? লোড রেজিস্ট্যান্সের সর্বোচ্চ ক্ষমতার শর্ত হচ্ছে আমাদের যে ভিসিসি ছিল সেটা হচ্ছে ভি ম্যাক্সিমামের সমান হবে। তাহলেই শুধুমাত্র আমরা লোড রেজিস্ট্যান্সে আমরা ম্যাক্সিমাম পাওয়ারটা পেতে পারবো। যদি এরকম হয়, ম্যাক্সিমাম পাওয়ারটা যদি আমরা পাই,
পাওয়ার অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে যদি ম্যাক্সিমাম পাওয়ারটা যদি আমরা পাই, তাহলে এটা সমান সমান কত লেখা যায়? এটা সমান সমান লেখা যায় VM স্কোয়ার পাই ডিভাইডেড বাই 4 ইন্টু VM স্কোয়ার। VM স্কোয়ার কাটাকাটি পাই বাই 4, যেহেতু এটা ইফিসিয়েন্সি তার মানে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, তার মানে হচ্ছে 78.6%। এটাই হচ্ছে আমাদের ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের শর্ত, 78.6%। তার মানে ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের মাধ্যমে আমরা সর্বোচ্চ ক্ষমতা কত পাবো? এটা কিন্তু সর্বোচ্চ ক্ষমতা, তাই না? ক্লাস বি অ্যাম্প্লিফায়ার এটা কিন্তু সর্বোচ্চ ক্ষমতা, কারণ আমাদের শর্তই বলে দেওয়া আছে যে লোড রেজিস্ট্যান্সে সর্বোচ্চ ক্ষমতা পাওয়া শর্ত। তাহলে আমরা পাবো সর্বোচ্চ ক্ষমতা আমরা পাবো 78.6%। এর থেকে বেশি আমরা ক্লাস বি অ্যাম্প্লিফায়ারে পাবো না। যেখানে ক্লাস এ অ্যাম্প্লিফায়ারে আমরা সর্বোচ্চ ক্ষমতা পাই 50%, সেখানে ক্লাস বি অ্যাম্প্লিফায়ারে আমাদের সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে 78.6%। তার মানে ক্লাস বি অ্যাম্প্লিফায়ার ডেফিনেটলি ক্লাস এ অ্যাম্প্লিফায়ারের থেকে বেশি ইফেক্টিভ, কারণ সেখানে এফিসিয়েন্সিটা অনেক বেশি, 28.5% বা 6% হচ্ছে বেশি পাওয়া যায়। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা, এরপর ট্রানজিস্টরের পাওয়ার ডিসিপেশন। দেখো, একটা ট্রানজিস্টরের পাওয়ার ডিসিপেশনটা কিভাবে হয়। ট্রানজিস্টর যখন কাজ করতেছে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, এবং জুলের তাপীয় ক্রিয়া অনুসারে যেখানেই কারেন্ট ফ্লো করবে সেখানেই কি হবে? সেখানে তাপ উৎপন্ন হবে, তাই না? তাপ উৎপন্ন হবে, তাই তো? আচ্ছা, তাহলে পাওয়ার অ্যাম্প্লিফায়ারে ট্রানজিস্টর পাওয়ার ডিসিপেশন ক্যাপাবিলিটি। ট্রানজিস্টর পাওয়ার ডিসিপেশন ক্যাপাবিলিটি, ঠিক আছে? ট্রানজিস্টরের পাওয়ার ডিসিপেট করার, পাওয়ার অপচয় করার ক্যাপাবিলিটিটা বা সামর্থ্যটুকু কতটুকু। আচ্ছা, পাওয়ার অ্যাম্প্লিফায়ারে তাপ অপচয় করার সামর্থ্যকে, পাওয়ার অ্যাম্প্লিফায়ারে তাপ শক্তি হিসেবে শক্তিটাকে অপচয় করার সামর্থ্যটাকে বলা হয় ট্রানজিস্টর পাওয়ার ডিসিপেশন ক্যাপাবিলিটি। যেহেতু পাওয়ার অ্যাম্প্লিফায়ারে বৃহৎ কারেন্ট নিয়ে কাজ করা হয়, যার কারণে সেখানে যখন কার্য সম্পাদিত হয় বা ট্রানজিস্টরগুলি যখন কাজ করে, তখন সেখানে হিউজ পরিমাণ হিট প্রডিউস হয়। সো এখানে এই যে হিটটা প্রডিউস হলো, এই হিটটা পেলো কোথা থেকে? যেহেতু শক্তি সংরক্ষণশীলতা থেকে নীতি থেকে আমরা জানি যে শক্তি সৃষ্টি বা বিনাশ নেই, শুধুমাত্র এক রূপ থেকে অন্য একটা রূপে রূপান্তরিত হচ্ছে। তার মানে আমি যে পরিমাণ তাকে ইনপুট পাওয়ার দিচ্ছিলাম, সেই ইনপুট পাওয়ারের একটা অংশ হিট ডিসিপেট করতে কাজ করে, বা পাওয়ার ডিসিপেট করতে কাজ করে, যেটা কিনা হিট রূপে বেরিয়ে যায়, যেটা কিনা তাপ শক্তি রূপে বেরিয়ে যায়। ঠিক আছে, হিট ডিসিপেট রূপে কাজ করে। আর বাদ বাকি হিট ডিসিপেশন কাজ করার পর যতটুকু পাওয়ার থাকতেছে ইনপুট পাওয়ার থেকে, হিট ডিসিপেশন পাওয়ারটুকু বাদ দিলে পরে যতটুকু পাওয়ার থাকতেছে সেটাই আমরা আউটপুট আকারে পেয়ে থাকি। ঠিক আছে, এখন এই যে সে হিটটা প্রডিউস করলো, এই হিটটা সে কোথায় ছাড়বে? সে নিজে যদি অ্যাবজর্ব করে, এটা আস্তে আস্তে হিট হইতে পুড়ে যাওয়ার কথা, কিন্তু সে হিটটাকে ছেড়ে দেয়। কোথায় ছেড়ে দেয়? পারিপার্শ্বিক পরিবেশে ছেড়ে দেয়। ঠিক আছে, পারিপার্শ্বিক পরিবেশে ছেড়ে দেয়। এই যে পারিপার্শ্বিক পরিবেশে যে ছেড়ে দিল, তার মানে ওই ট্রানজিস্টরের আশেপাশে যে ধারকটা থাকবে সেটার তাপ ধারণ ক্ষমতা বেশি থাকতে হবে কম্পেয়ার টু ট্রানজিস্টর, নাহলে পরে হিটটা সে ট্রানজিস্টর থেকে অ্যাবজর্ব করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে বি শ্রেণীর দুইটা ট্রানজিস্টরের মধ্যে কালেক্টরের যে অপচয় ক্ষমতা, সেই অপচয় ক্ষমতাটা হবে অপচয় ক্ষমতাটা যে হবে সেটা হচ্ছে লোকে ইনপুট ডিসি থেকে আউটপুট এসি যদি আমরা পাওয়ার যদি আমরা বিয়োগ দিই, পিসি ডিসি। কেন? কারণ হচ্ছে দুইটা ট্রানজিস্টরে, তার মানে হচ্ছে পি ইনপুট ডিসি মাইনাস পি আউটপুট এসি। তাহলে পি ইনপুট ডিসির মান কত? 2IM BCC ডিভাইডেড বাই পাই মাইনাস
Vm Im ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে যদি আমি 2Im যদি কমন নিই, 2Im VCC বাই পাই মাইনাস Vm বাই 4, এটাই হচ্ছে আমাদের পাওয়ার ডিসিপেশন। তার মানে আমি যে পরিমাণ ইনপুট দিলাম, যে পরিমাণ আউটপুট পেলাম, এদের মাঝখানে যে গ্যাপটুকু, সেই গ্যাপটুকু পাওয়ার ডিসিপেট আকারে কাজ করবে। ওকে, ফাইন। এরপর হচ্ছে কমপ্লিমেন্টারি সিমেট্রি সার্কিট, ক্লাস বি এর কমপ্লিমেন্টারি সিমেট্রি সার্কিট। Complementary symmetry push pull class B amplifier। পুশ পুল ক্লাস বি অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের যে সার্কিটটা আমরা দেখে আসছি, সেই সার্কিটের একটা সিমেট্রি সার্কিট আমরা তৈরি করব এবং কমপ্লিমেন্টারি ট্রানজিস্টরটা, কমপ্লিমেন্টারি মানে হচ্ছে পরিপূরক, একটা আরেকটার সাথে পরিপূরক। আমরা যখন ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের মেইন সার্কিট যখন আমরা দেখে আসছিলাম, ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের মেইন সার্কিট যখন আমরা দেখে আসছিলাম, তখন কি ছিল বলতো? সেখানে দুইটা একই বৈশিষ্ট্যের এনপিএন সার্কিট আমরা ব্যবহার করছি, একই বৈশিষ্ট্যের এনপিএন সার্কিট আমরা ট্রানজিস্টর আমরা ব্যবহার করছি, তাই না? আচ্ছা, এখন এটার যে সিমেট্রি সার্কিট আমরা তৈরি করবো, সিমেট্রি মানে একই কাজ করবে, ঠিক আছে। ওই সার্কিট যে কাজ করতেছে এটাও ঠিক একই কাজ করবে। এটার যে সিমেট্রি সার্কিট আমরা তৈরি করব, সেই সিমেট্রি সার্কিট তার মানে দুইটার কার্যপ্রণালী সেম হবে। আগের ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের কার্যপ্রণালী যা ছিল, এখনকার ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের কার্যপ্রণালী সেম টু সেম হবে। এই কারণে এটাকে বলা হচ্ছে সিমেট্রি সার্কিট। কিন্তু সেখানে আমরা দুইটা একই প্রকৃতির এনপিএন ট্রানজিস্টর আমরা ব্যবহার করতাম, এখন এখানে আমরা কমপ্লিমেন্টারি ট্রানজিস্টর ব্যবহার করবো, একটা আরেকটা পরিপূরক। তার মানে একটা যদি আমি এনপিএন ব্যবহার করি, আরেকটা আমাকে পিএনপি ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ওই সার্কিটের একটা সিমেট্রি সার্কিট আগে আমরা আঁকি, তারপর হচ্ছে লোক এটার কার্যপ্রণালী আমরা দেখব।
তোমরা গত ক্লাসে যেটা দেখছিলা, গত ক্লাসে সার্কিট আর এই সার্কিটের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে গত ক্লাসে কিন্তু আমরা একটা ইনপুট ট্রান্সফরমার ব্যবহার করছিলাম, এখানে কিন্তু কোনো ইনপুট ট্রান্সফরমার নেই, আমাদের শুধুমাত্র একটা আউটপুট ট্রান্সফরমার আছে। এই আউটপুট ট্রান্সফরমারের লোড থেকে আমাদের আউটপুটটা নিতে হবে, ঠিক আছে? তো ট্রান্সফরমার একটা চলে যাওয়া মানে কিন্তু যন্ত্রটা অনেকটা হালকা হয়ে যাওয়া। একটা ট্রান্সফরমার কিন্তু ডেফিনেটলি একটা ম্যাস আছে, একটা ওজন আছে, তাই না? একটা ট্রান্সফরমার একটা সার্কিট থেকে বাদ দিয়ে দেওয়া মানে কিন্তু ডেফিনেটলি আমার যন্ত্রটা অনেক ছোট হয়ে যাওয়া, যন্ত্রটা অনেক হালকা হয়ে যাওয়া, যন্ত্রটা দামে অনেক কমে যাওয়া। আচ্ছা, তো এখানে আমরা কি করছি? এখানে আমরা একটা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করছি, ঠিক আছে? এখানে যে সিগন্যালটা আছে এই সিগন্যালটা ক্যাপাসিটরের ভিতর দিয়ে খুব ইজিলি পাস করতে পারতেছে, সাইনোসয়েডাল কার্ভটা, তাই না? ক্যাপাসিটরের ভিতর দিয়ে খুব ইজিলি পাস করতেছে সাইনোসয়েডাল কার্ভ। গিয়ে কি হচ্ছে, এই পয়েন্টে গিয়ে সিগন্যালটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সিগন্যালটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ওকে ফাইন। এটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর, এটা হচ্ছে একটা পিএনপি ট্রানজিস্টর। আমাদের কি ছিল ক্লাস বি অ্যাম্প্লিফায়ারে? আমাদের আরেকটা বৈশিষ্ট্য কি ছিল? সে 180 ডিগ্রি ফেজের আউটপুটটা যে দিবে সেটা ইনপুট সিগন্যালের 180 ডিগ্রি আউটপুট দেওয়ার চেষ্টা করবে। তার মানে হচ্ছে আমাদের সিগন্যালটা আমি দেখাই, গত ক্লাস যারা করছো তারা একটু রিভিউ দেখো। এটা যদি আমাদের ইনপুট সিগন্যাল হয়, এখান থেকে যখন আমরা আউটপুট পাবো তখন দুইটা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছিল, দুইটাই এনপিএন, একটা Q1 এবং একটা Q2, ঠিক আছে? দুইটা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছিল, একটা Q1 এবং একটা Q2, ঠিক আছে? Q1 ছিল একটা এনপিএন ট্রানজিস্টর, Q2 ছিল একটা এনপিএন ট্রানজিস্টর, ঠিক আছে? Q1 ট্রানজিস্টরটা কি করে, যেহেতু সেটা এনপিএন ট্রানজিস্টর ছিল, যার কারণে সে পজিটিভ সাইকেলটাকে ফেজ শিফট করে নিচে নামিয়ে নিয়ে আসে, ঠিক আছে? ফেজ শিফট করে নিচে নামিয়ে নিয়ে আসে। নেগেটিভ সাইকেল যেটা ছিল সেই নেগেটিভ সাইকেলটা ওই এনপিএন ট্রানজিস্টর পাস করতে দিত না, কারণ সেটা নেগেটিভ সাইকেলের জন্য সেটা রিভার্স বায়াস হয়ে যেত, ঠিক না? আচ্ছা, পরের এনপিএন ট্রানজিস্টর আবার কি করতো, ওই পজিটিভ সাইকেলটাকে রিভার্স করে ফেজ শিফট করে নিচে নিয়ে আসতো, আর এই নেগেটিভ সাইকেলটা পরেরটার জন্য সে দিতে পারতো না, কারণ নেগেটিভ সাইকেল যখন এটার মধ্য দিয়ে যাবে, এনপিএন এর মধ্য দিয়ে যাবে, বেসে যখন যাচ্ছে তো বেসে, গত ক্লাসে সার্কিটটা দেখো, যাচ্ছে তো বেসে, কারেন্টটা যাচ্ছে বেসে, সিগন্যালটা যাচ্ছে বেসে, তাই না? তাহলে বেসে যখন যাচ্ছে, এটা পি আর নেগেটিভ সাইকেল, এটা পরস্পর রিভার্স বায়াস হয়ে যায়, যার কারণে নেগেটিভ সাইকেলটাকে পাস করতে দিত না, পজিটিভ সাইকেলটাকে ফেজ শিফট করে সে নিচে নামিয়ে নিয়ে আসতো, ঠিক আছে? পজিটিভ সাইকেলটাকে ফেজ শিফট করে সে নিচে নামিয়ে নিয়ে আসতো। জিনিসটা এরকম ছিল, তাই না? জিনিসটা এরকম ছিল, ওকে ফাইন। তাহলে এখানে কিন্তু ঘটনাটা একই ঘটনা ঘটবে, সে কিন্তু একটা টোটাল সিগন্যালে, একটা ট্রানজিস্টর একটা টোটাল সিগন্যালে শুধুমাত্র 180 ডিগ্রিকেই সে পাস করতে পারবে, বাদ বাকি হাফ সাইকেলকে সে আটকে দেবে। টোটাল সিগন্যাল যদি 360 ডিগ্রি হয় তাহলে শুধুমাত্র সে হাফ সাইকেলটাকে পাস করতে দিবে, বাদ বাকি সাইকেলটাকে সে আটকে দিবে। ঠিক একই রকমভাবে পরের এনপিনটাও সে হাফ সাইকেলটাকেই পাস করতে দিবে, বাদ বাকি হাফ সাইকেলটাকে সে আটকে দিবে, ঠিক আছে? তার মানে একটা সিগন্যালের হাফ সাইকেলকে সে পাস করতে দিচ্ছে একটা ট্রানজিস্টরের মাধ্যমে, পরের হাফ সাইকেলটাকে সে পাস করতে দিচ্ছে আরেকটা ট্রানজিস্টরের মাধ্যমে, দুইটা মিলে একটা পূর্ণ সিগন্যাল সে আউটপুট আকারে দিতে পারবে। আমরা গত ক্লাসে ক্যালকুলেশন দেখছিলাম, দুইটা মিলিয়ে একটা পূর্ণ সিগন্যাল, আউটপুট সিগন্যাল আমরা পেতে পারি, ঠিক আছে? এখন এই কাজটাই যদি এখানে আমি ঘটাইতে পারি সামহাউ, তাহলে এটা সিমেট্রি সার্কিট হবে, তার মানে তার কার্যপ্রণালী সেম হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ফুল সিগন্যালটা পাওয়া, তাই তো? এখন ওখানে আমরা দুইটা ট্রানজিস্টর দিয়ে ফুল সিগন্যাল পাইতাম, এখন একটা ট্রানজিস্টর যদি আমি দিতাম তাহলে সে শুধুমাত্র হাফ সাইকেল দিত, আউটপুট আকারে হাফ সাইকেল দিত, আরেকটা সাইকেল সে আমি পাইতামই না। কিন্তু দুইটা ট্রানজিস্টর ব্যবহার করার কারণে একটা থেকে আমি অর্ধেক পাচ্ছি, আরেকটা থেকে অর্ধেক পাচ্ছি, দুইটা অ্যাড হয়ে একটা ফুল সাইকেল আমরা পাচ্ছি। ঠিক একই রকমভাবে যখন এটার মধ্য দিয়ে পাস করবে এনপিএন ট্রানজিস্টরে, সে শুধুমাত্র পজিটিভ সাইকেলটাকে পাস করবে, নেগেটিভ সাইকেলটাকে আটকে দিবে। আর পিএনপি ট্রানজিস্টরে সে শুধুমাত্র নেগেটিভ সাইকেলটাকে পাস করবে, কারণ নেগেটিভ সাইকেলের সাথে সে ফরওয়ার্ডে থাকবে,
কারণ যাচ্ছে তো বেসে, এটাও নেগেটিভ, নেগেটিভ সাইকেলের এটাও নেগেটিভ, তার মানে সে ফরওয়ার্ড বায়াসে থাকবে। তো সে প্রথমটাকে আটকে দিবে, নেগেটিভ সাইকেলটাকে পাস করতে দিবে। তাহলে সে পজিটিভ সাইকেলটাকে পাস করতে দিল অ্যাম্প্লিফাই করে, সেও নেগেটিভ সাইকেলটাকে পাস করতে দিল অ্যাম্প্লিফাই করে। এই দুটো যখন যোগ হয়ে যাবে তখন আমরা আউটপুট আকারে কি পাবো? আউটপুট আকারে একটা পূর্ণ সাইকেল পাবো। কথা বুঝে গেছে? তার মানে ইনপুট সিগন্যালের পজিটিভ সাইকেল Q1 ট্রানজিস্টরের দ্বারা পাস করবে, পজিটিভ সাইকেলটা, পজিটিভ হাফ সাইকেলটা Q1 ট্রানজিস্টর দ্বারা পাস করবে। ইনপুট সিগন্যালের নেগেটিভ হাফ সাইকেলটা Q2 ট্রানজিস্টর দ্বারা পাস করবে। এই দুটা যখন যোগ হয়ে যাবে তখন সে একটা পূর্ণ সাইকেল তৈরি করবে। আলটিমেটলি আমার এটার কার্যপ্রণালী যা ছিল এটার কার্যপ্রণালী সেম না? আমরা আগে ক্লাস বি অ্যাম্প্লিফায়ারে আমরা ট্রান্সফর্মার ব্যবহার করতাম, এখন আমরা ট্রান্সফর্মার ব্যবহার না করে শুধুমাত্র একটা ক্যাপাসিটর ব্যবহার করে সিগন্যালটাকে পাস করানোর মাধ্যমে আমরা Q1 এবং Q2 দুটা বিপরীত ডোপিং করে, দুটা বিপরীত ডোপিংয়ের ট্রানজিস্টরের মাধ্যমে আমরা একই রেজাল্ট পেলাম। দেখো তো বুঝছো নাকি? এবং সবসময় মাথায় রাখতে হবে ট্রানজিস্টর শুধুমাত্র অ্যাক্টিভ রিজনে, তার মানে ফরওয়ার্ড বায়াসে সে শুধুমাত্র অন থাকবে। এটা পজিটিভ সাইকেলের জন্য সে অন স্টেটে চলে গেল কারণ সে এখন ফরওয়ার্ড বায়াসে আছে। এটা পজিটিভ সাইকেল, সে বেজে ঢুকতেছে, বেজও পজিটিভ, তার মানে সে ফরওয়ার্ড বায়াসে আছে। আর এটা নেগেটিভ সাইকেলের জন্য সে ফরওয়ার্ড বায়াসে আছে, কারণ এটাও নেগেটিভ, বেজটাও নেগেটিভ, যার কারণে সে ফরওয়ার্ড বায়াসে আছে, তার মানে নেগেটিভ সাইকেলের জন্য সে অন স্টেটে থাকবে। এটা আবার নেগেটিভ সাইকেলের জন্য অফ স্টেটে চলে যাবে, এটা আবার পজিটিভ সাইকেলের জন্য অফ স্টেটে চলে যাবে। সো একটা পূর্ণ সাইকেলের, একটা ফুল সাইকেলের শুধুমাত্র হাফ সাইকেলের জন্য আমার ট্রানজিস্টর, প্রত্যেকটা ট্রানজিস্টর অ্যাক্টিভ রিজনে চলে যাচ্ছে, যার কারণে অ্যাক্টিভ রিজন মানে কি? সে ফরওয়ার্ড বায়াসে চলে যাচ্ছে, যার কারণে হচ্ছে আমরা আউটপুট আকারে সিগন্যালটা পাচ্ছি। সো একটা ট্রানজিস্টর তখনই অন স্টেটে যাবে যখন সে কারেন্ট কন্ডাক্ট করবে। কন্ডাক্ট করা মানে কি? ফরওয়ার্ড বায়াসে থাকা। কারেন্ট কন্ডাক্ট করবে, সে কারেন্টটাকে পাস করাবে। এই সাইকেলের শুধুমাত্র পজিটিভ সাইকেলটাকে পাস করাবে, নেগেটিভ সাইকেলটাকে সে আটকে দিবে। এই কারণে পজিটিভ সাইকেলের জন্য পুশ, নেগেটিভ সাইকেলের জন্য পুল। আটকে দেওয়া মানে কি? টেনে ধরে রাখা। কথা বোঝা গেছে? কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে, ফাইন। ঠিক আছে, এটা হচ্ছে হলো আমরা সিমেট্রি সার্কিট তৈরি করলাম। সিমেট্রি সার্কিট তৈরি করলাম কিসের জন্য? ট্রান্সফরমার যুক্ত। এখন আমরা ট্রান্সফরমার ব্যতীত একটা সিমেট্রি সার্কিট তৈরি করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা ট্রান্সফরমারটা মুছে দিই, ট্রান্সফরমারটা মুছে দিয়ে আমরা এখানে একটা লোড রেজিস্ট্যান্স লাগিয়ে দিই, এখানে আমরা একটা লোড রেজিস্ট্যান্স লাগিয়ে দিই। আর একই কথা তো, কারণ ওই ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলের সাথে আমরা লোড লাগাইছিলাম, এখন আমরা ওই ট্রান্সফরমারও বাদ দিয়ে দেবো, আমরা শুধুমাত্র এখানে একটা লোড লাগিয়ে দেবো, যেটার থেকে আমরা আউটপুট পাবো, তাহলে এটাও সিমেট্রি সার্কিট উইদাউট ট্রান্সফরমার। আগে সিমেট্রি সার্কিটটা ছিল উইথ ট্রান্সফরমার, এখনকার সিমেট্রি সার্কিটটা হচ্ছে উইদাউট ট্রান্সফরমার। একই জিনিস, ওখানে সেকেন্ডারি কয়েলের সাথে আমরা একটা লোড রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছিলাম, এখানে ওই কয়েলটা বাদ দিয়ে শুধুমাত্র আমরা লোড রেজিস্ট্যান্সটা এখানে ট্রান্সফার করে নিয়ে এসে ট্রান্সফরমার বাদ দিয়ে দিলাম। তাহলে যন্ত্রটা আরও হালকা হয়ে গেল, যন্ত্রটা আরও ছোট হয়ে গেল এবং দামেও কমে গেল, কারণ ট্রান্সফরমারে কিন্তু একটা দাম আছে। ঠিক আছে, সো আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্লাস বি অ্যাম্প্লিফায়ারের যে মাদার সার্কিটটা ছিল, সেই মাদার সার্কিটটা না রেখে আমরা এমন একটা সার্কিট তৈরি করব যে সার্কিটের কার্যপ্রণালীটা সেম থাকবে, ঠিক আছে? যে সার্কিটের কার্যপ্রণালীটা সেম থাকবে। আমরা একই কার্যপ্রণালী পাচ্ছি। আমি মাদার সার্কিটের কার্যপ্রণালী যা ছিল, হাফ সাইকেল দিয়ে ফুল সাইকেল তৈরি করছিল, ওখানে আমরা দুইটা এনপিএন ব্যবহার করছি, এখানে আমরা একটা এনপিএন একটা পিএনপি ব্যবহার করছি। এটা ব্যবহার করার মানেটা হচ্ছে এনপিএন দিয়ে শুধুমাত্র পজিটিভ সাইকেলের জন্য সে অন স্টেটে থাকবে, আর নেগেটিভ সাইকেলের জন্য পিএনপিটা অন স্টেটে থাকবে, যার কারণে যখন দুটো অ্যাড হয়ে যাবে তখন সে একটা পূর্ণ সাইকেল তৈরি করবে। এবং এতে সুবিধাটা কি? সুবিধা হচ্ছে আমরা ট্রান্সফরমার আউট করে দিতে পারি। দুইটার ক্ষেত্রে আমরা ট্রান্সফরমার আউট করে দিচ্ছি, যার কারণে যন্ত্রটা অনেক হালকা হয়ে গেছে, ছোট হয়ে গেছে এবং দামেও কমে গেছে। এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি সার্কিট। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নেক্সট টপিক নিয়ে শুরু করব। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।